স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদ। বিশ্ব পরিসংখ্যান দিবস আজ। এবছরের প্রতিপাদ্য হচ্ছে উন্নত পরিসংখ্যান উন্নত জীবন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মৌলানী ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ডক্টর নুরুল ইসলাম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। জনাব শফিকুল ইসলাম, জনাব নুরুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব নুরুল ইসলাম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। বলা হচ্ছে এবারে যে পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেটার ডাটা বেটার লাইফস। কেন এই থিমটা বেছে নিলেন এবং এইটা আসলে এই বেটার লাইফ এবং বেটার ডাটার যে সমন্বয় সেটা আসলে আপনারা কীভাবে ঘটাতে যাচ্ছেন? আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে আমি যদি এই নেপোলিয়নের কথা দিয়ে শুরু করি তাহলে এইভাবে বলতে হয় যে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন। আমাদের পরিসংখ্যানের বিষয়টি এই পর্যায়ভুক্ত যে আমি যদি ভালো পরিসংখ্যান আপনাকে দিই তো আপনি একটা ভালো প্ল্যানিং করতে পারবেন। সরকারের বেলায় অবশ্যই এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যে আমরা তথ্য যা দেব তা হবে সঠিক, সময় উপযোগী এবং এটা যেটা আমরা অ্যাকুরেসির ব্যাপারে অত্যন্ত বেশি যত্নবান হতে চাই আর কি। এখন এই বছরের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে জেনারেল অ্যাসেম্বলি, ইউএন অ্যাসেম্বলিতে এটা করা হয়েছে যে 2015 সালে যে থিমটি আপনার বেছে নেওয়া হয়েছে সেটা হলো বেটার ডেটা বেটার লাইফস। অর্থাৎ আমরা যদি বেটার ডেটা পাই তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্ল্যানিং বলেন, স্কুল ডেভেলপমেন্ট বলেন, ব্যক্তিগত জীবন সহ সর্বত্র এই পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম এবং এর জন্য যে প্ল্যানিং হবে সেই প্ল্যানিংয়ে উপকৃত হবে সাধারণ লোক, দেশ এবং ইন্টারন্যাশনালিও এর গুরুত্ব অপরিসীম। দেশে আমাদের যেসব ইন্ডিকেটরগুলো আমরা দিই সরকারকে, যেমন মনে করেন আমাদের আয়ুষ্কাল একটা কথা, ম্যাটারনাল মর্টালিটি, চাইল্ড মর্টালিটি, ফার্টিলিটি, এই যে আমরা তথ্য সংগ্রহ করি এবং আমরা এটা সরকারকে এটা জানাই বা এর ভিত্তিতে সরকার পরিকল্পনা। ধন্যবাদ ডক্টর ইসলাম। আপনি আপনার কাছে ফিরে আসবো। জনাব শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনে থাকি যে বাংলাদেশের পরিসংখ্যানের খুবই খারাপ অবস্থা। এটা একটা ইন জেনারেল একটা পারসেপশন মানুষ বলে থাকে। কিন্তু আসলে প্রকৃত পরিসংখ্যান অবস্থাটা কি? আমরা পরিসংখ্যান ব্যবস্থাপনার দিক থেকে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ কোথায় আছে যদি আপনি এটা বলতেন। ধন্যবাদ আপনাকে। তাহলে প্রথমে আমি একটু এর ইতিহাস দিয়ে একটু শুরু করতে চাই। জি। সেটা হলো যে আপনি জানেন যে স্বাধীনতার পূর্ব পর্যন্ত এই পরিসংখ্যানটা বিভিন্ন বিভাগ করতো আলাদাভাবে। আচ্ছা। তো স্বাধীনতার পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 4টা বিভাগকে একত্র করে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ উনি সৃষ্টি করেন এবং তারপরে থেকেই আস্তে আস্তে এটার বিভিন্ন কি বলে গতি এবং প্রকৃতি এবং তার ব্যাপ্তি আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এখনও এটা অস্বীকার করার উপায় নেই যে এটা এখনও মানে ওইভাবে পরিচিত না সবার কাছে। তবে 74 সালের পর থেকে এটাকে একসময় একটা পূর্ণাঙ্গ বিভাগে তৈরি করা হয়। পরবর্তী সময়ে আবার আরেকটা সরকার এসে এটাকে বিভাগটা বন্ধ করে দেয়, মার্জ করে দেয় আরেকটা বিভাগের সাথে। কিন্তু পরবর্তীতে আবার বর্তমান সরকার 2010 সালে এটাকে পূর্ণাঙ্গভাবে এই বাংলাদেশ কি বলে পরিসংখ্যান বিভাগের উপরস্থ আর একটা বিভাগ করে সেটার নাম দেয়া হয় যে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগকে কন্ট্রোল করার জন্যই এই পরিসংখ্যান বিভাগ তৈরি করা হয়। এবং আরেকটা বলি যে 2013 সালে এটাকে আবার বাংলাদেশ সেই পরিসংখ্যান ব্যুরোর যে কন্ট্রোলিং বিভাগকে সেটাকে তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে অ্যাড করা হয়। এখন নাম হচ্ছে এটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা। আমি জানতে চাচ্ছি ডাটার মান কেমন? আমরা যে ডাটা সেটা বলছি আমি যে ঐতিহাসিকভাবে যে এটাকে আস্তে আস্তে যে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সরকার। এখানে একজন সচিব আছেন বিভাগের এবং অতিরিক্ত সচিব পর্যায়ের একজন মহাপরিচালক আছে বিবিএসএ এবং এই যে একটা অবয়ব সৃষ্টি করা হয়েছে এখান থেকেই আস্তে আস্তে আমরা ডাটার কোয়ালিটি বলেন, এর প্রফেশনালিজম বলেন এবং যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়
এর বিশ্বাসযোগ্যতা পায়, এর সব দিকেই কিন্তু এগুলা আমাদের কাছে জোর দেওয়া হচ্ছে। আরেকটা হলো যে যেভাবেই মানুষ জানুক না কেন, যে যাই বলুক না কেন, পরিসংখ্যানের যে সমস্ত ডাটাগুলো প্রডিউস করা হয় সেটা কিন্তু বিভিন্ন লেয়ারের মাধ্যমে আসে, এবং শুধুমাত্র একজন বললেই সেটা ডাটা এটা নিয়ে নেয় তা না, কিন্তু এর বিভিন্নভাবে এটাকে তথ্যপত্রগুলিকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু এই ডাটাগুলোকে আমরা প্রকাশ করে থাকি। এই জন্য এই ডাটার মান আমাদের, বিশেষ করে এটা সরকারি ডাটা বলি আমরা, এই ডাটার মান কোনো অংশেই কম না, এবং এটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করি বলেই এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম। আমি আপনার কাছে ফিরে জনাব ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে জনাব শফিকুল ইসলাম মূলত সরকারি ডাটা কথা বলছিলেন না, আমরা যেসব সরকারের যেসব পরিকল্পনা থাকে সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই ডাটাগুলো প্রয়োজন হয় এবং পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে আসলে সেগুলো আসে। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর এখন আপনার মনে হয় যে আধুনিক যুগের যে চাহিদা, সেই চাহিদায় মেটাবার মতো ক্ষমতা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আছে কিনা, বা তার সক্ষমতা বৃদ্ধির জন্য আসলে কী করা উচিত? আমি যদি অনেক কিছুই বলি যে ছোট ছোট ডাটা বাংলাদেশের বিজনেস কমিউনিটি যখন তারা খোঁজে কিন্তু ডাটা পায় না, হয়তো ম্যাক্রো লেভেলের ম্যাক্রো ইকোনমির যেসব ডাটা সেটা হয়তো আসছে, কিন্তু আরও ছোটো ছোটো অনেক ডাটা যেটা একজন মানুষের ব্যবসা করবার জন্য যে ব্যবসা দরকার হয়, ডাটা দরকার, যেমন বলা যায় যে এবছর বাংলাদেশে কতখানি গরু বা ছাগল কোরবানি হলো, এই সংখ্যা কি আমরা জানি, বা এই জানানোর কোনো উদ্যোগ আছে কোনো সরকারি নাই। কিন্তু এই জিনিসগুলো আসলে এই যদি কেউ চায়, এইটাকে আসলে আমরা কীভাবে আনতে পারি, বা এখানে পরিসংখ্যান ব্যুরো কী ভূমিকা রাখতে পারে? পরিসংখ্যান ব্যুরো কিন্তু একটা বড় ধরনের অর্গানাইজেশন, এবং এটা ধরেন একটা ন্যাশনাল অর্গানাইজেশন। সেখান থেকে আমাদের বিশ্বাস করতে হয় পরিসংখ্যান ব্যুরোর উপরেই, এবং তাদের তথ্যের উপর ভিত্তি করেই আমরা যত গবেষণা বা যত প্ল্যানিং তো আছে আমরা সেগুলি করি, এবং এখান থেকে ডেটা আমরা পাই। এখন মাইক্রো লেভেলে কিছু কিছু স্টাডিজ হয়, কিন্তু সেগুলোকে আমরা খুব একটা মূল্যায়ন করি না, কারণ মাইক্রো লেভেলের স্টাডিগুলো যারা ব্যক্তিগত উদ্যোগে নিজের পয়সায় কেউ কেউ করে আর কি। কিন্তু বেশ কিছু ডেটা সোর্স আছে আমাদের, যেমন মনে করেন সেকেন্ডারি ডেটা সোর্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তো বটে, এটা সরাসরি ডেটা কালেক্ট করে, সুতরাং এটা যে কোনো লেভেলের ডেটা তাদের চাহিদা মোতাবেক এখানে এখন একবারে ওপেন ডেটা পাওয়ার জন্য একবার অ্যাক্সেস আছে পাবলিকের, যেতে পারে আর কি গবেষণার জন্য। আমরা সেই দৃষ্টিকোণ দেখি। এবং আমি একটা কথা বলবো, যেটা বলেছেন এই ডেটার কোয়ালিটি সম্পর্কে আমরা বলি, তার প্রথমে কিন্তু সচেতনতা আসতে হবে জনগণের মধ্যে। তাদের মধ্যে কিন্তু সচেতনতা যদি না আসে তাহলে আমরা ভালো ডেটা পাবো না। যেমন মনে করেন বয়সের কথা বললাম, আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যেটা দেখেছি বাংলাদেশ ব্যুরো অফ সেন্সাসে, যে বয়স 19 হলে বলে 20, 21 হলেও বলে 20, তার মানে 20-এ দুই দিক থেকে ডেটা এসে এখানে অ্যাকুমুলেটেড হয়ে ফিগারটা বড় হয়ে যায় আর কি, তাই না? তো এর ফলে আমাদের কিন্তু পরবর্তী যতখানেই আমরা এইজের যে বিন্যাস ব্যবহার করি, সেই স্ট্যাটিস্টিকগুলো সেই মেজারগুলো ওইভাবে ইনফ্লেটেড বা ডিফ্লেটেড হয়ে যায় আর কি। যার জন্য আমরা চাই যে জনগণের সচেতনতা আসুক, যে তারা বুঝুক তার নিজের বয়সটি কত। সেই কাজটা ওনারা করছেন, যেমন SBRS যে যাদের প্রোগ্রাম, যে সেই লোয়ার লেভেলে বা প্রত্যেকটি লেভেলেই তারা সেই ডেটা কালেক্ট করতেছেন, এবং বাড়িতে বাড়িতে যে তারা ডেটা কালেক্ট করছেন রেগুলার, এটা করছেন। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব শফিকুল ইসলাম, ডেটা অ্যাক্সেসের কথা বলছিলেন ডক্টর নুরুল ইসলাম। পরিসংখ্যান বিভাগ যেসব ডেটা তৈরি করছে তার অ্যাক্সেসটা মানে সবাই কি পাচ্ছে, বা সবাইকে পাওয়ার মতো ব্যবস্থা করছেন কিনা আপনারা? আমি ঘরে বসে পেতে পারি কিনা সেই অ্যাক্সেস? হ্যাঁ, খুবই উত্তম প্রশ্ন এটা আপনার। পরিসংখ্যানের যে সমস্ত তথ্যপত্র তারা তৈরি করে, তাদের প্রত্যেকটা তথ্যপত্রই এটা কিন্তু রিলিজ করা হয়, এটা পাবলিকলি এটাকে দেখানো হয়, এবং ঘরে বসেও এটা কিন্তু কম্পিউটারাইজ সমস্ত কিছু। বিবিএস এর ওয়েবসাইটে কিংবা আমাদের যে পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি এইসব ডাটাগুলো পেতে পারেন। তবে এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, আপনি যেটা প্রথমে বলেছিলেন যে ডাটার অ্যাক্সেসের কথা, যেটা তো আরেকটা আমরা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, সেটা হলো যেটা ওপেন গভর্নমেন্ট ডাটা, OGD বলি আমরা এটাকে। এটা হলো আপনি দেখেন বিভিন্ন বিভাগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারা নিজেদের মতো করে অনেক ডাটা কিন্তু তৈরি করে তার, এবং সেটাকে কিন্তু তারা নিজেদের ওয়েবসাইটে সেটা দিয়ে দিচ্ছে এটাকে। কিন্তু মানে যারা ডাটা চায়, বিশেষ করে গবেষক কিংবা স্টুডেন্ট এবং অন্যান্য যারা আছে, বিভিন্ন বিজনেস কমিউনিটি যারা বললেন, সেই ডাটাগুলো কিন্তু তারা এক জায়গায় পাচ্ছে না, তাকে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে। তো আমাদের একটা খুব তাড়াতাড়ি আমরা এটা করব, যে এটা ওপেন গভর্নমেন্ট ডাটা বলে আমরা এটাকে নাম দিচ্ছি, এবং data.gov.bd এটাকে আমরা দেব, এবং এখানে একটা ডোমেইনে সমস্ত মানে বিভাগের, ডিপার্টমেন্টের কিংবা মিনিস্ট্রির সমস্ত ডাটাগুলো আমরা একটা ডোমেইনে এনে এখানে আমরা রেখে দেব। এবং এটা শুধুমাত্র রেখেই দেবো না, এটা যাতে
জনসাধারণ কিংবা গবেষক কিংবা স্টুডেন্ট এবং যারা চায় তারা তাদের মতো করে যদি ব্যবহার করতে পারে, সেরকম করে কিন্তু আমরা সেটাকে আমাদের মতো করে বিভিন্ন লেয়ারে আমরা দিয়ে রাখবো, যাতে মানুষের সুবিধা হয় ডাটাগুলো পেতে এবং তাদের কাজে লাগাতে এটাকে। আচ্ছা, ধন্যবাদ জনাব নুরুল ইসলাম। আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাটা ব্যবহারের যে ব্যাপারটা উনি বলছেন যে অ্যাক্সেস যদি সব মানুষ পায়, এর একটা আলাদা একটা মূল্য আছে এবং প্রায়োগিক মূল্য আছে, মানুষ প্র্যাকটিক্যালি কাজ করতে পারে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা যে আমাদের ডেটা সংগ্রহের একটা দীর্ঘমেয়াদী প্রসেস আছে, সময় লাগে। আমি যদি কিছুদিন আগে আমি দেখছিলাম যে বাংলাদেশে চাকরিজীবী, সরকারি এবং বেসরকারি চাকরিজীবী, পেশাজীবী মানুষের সংখ্যা কত, সেটা সর্বশেষ ডেটা হয়েছিল সম্ভবত 2010 সালে। এরপরে সম্ভবত আমরা খুঁজে পাই। এই দীর্ঘসূত্রিটা আসলে সত্যিকার অর্থে যদি আপনি কোনো পরিকল্পনা করেন তাহলে সমস্যা তৈরি হবে। কেন এই সময়টা আসলে কেমন লাগছে? আমরা একটা টাইম, আপনি যদি উদাহরণ দেন বাংলাদেশের পেশাজীবী মানুষের সংখ্যা যদি আমি জানতে চাই, কেন 2010 সালে শেষ শুমারি হয়েছিল, এখন কেন 11 কি? আচ্ছা, আমি দেখা সেন্সাস হয়েছে, জি 2011 সালে হয়েছে। ওয়েল, এখন আমাদের একটা বড় গ্যাপ থেকে যায় যে 2011 সালে, এর পরবর্তীটা হবে 2021 সালে, 10 বছর পর। এই গ্যাপটার ভিতরে কিন্তু অনেক আমাদের ইফোর্ট আছে সব ক্ষেত্রে। এটা প্রাইভেট সেক্টর থেকেও হয়, ওনারা বিবিএসও করছে যে ভিন্ন ভিন্ন অনেক ধরনের সার্ভে কিন্তু হচ্ছে। যেমন একটা কন্টিনিউয়াস রেজিস্ট্রেশন হচ্ছে এদের একটা বড় এরিয়াতে, অনেকগুলো এরিয়া নিয়ে 1500 আপনার স্যাম্পল এরিয়া নিয়ে সেখানে করা হচ্ছে। তারপরে এদের লেবার ফোর্স সার্ভে করা হচ্ছে, তাদের হেলথ করা হচ্ছে, এডুকেশন সার্ভে করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আপনার এই ডেটা কিন্তু আমরা ব্যুরো সংগ্রহ করছি আর কি। তারা কোনোটাই যেটা প্রয়োজন, প্ল্যানিংয়ের জন্য যা দরকার। এখন ইন্ডিভিজুয়ালি কেউ যদি একজন গরুর সংখ্যা কত জানতে চায়, সেটার জন্য আবার যদি অন্য কিছু আমরা যুক্ত না করি, তাহলে এটা করা আমাদের জন্য, বা আমরা কৃষি শুমারি করি, আমরা তো কৃষি শুমারি করা আমরা করতে পারি কিনা, তখন এটা ঢুকাতে পারি কিনা, কি সম্পদ রয়েছে সেগুলো একটা সমন্বিতভাবে আসলে করতে পারি। ওইটা যেটাকে আমরা বলি, এটা স্যাম্পল সার্ভে করতে পারি। আমরা যদি শুমারি করতে চাই তাহলে একটা লং টাইম লাগবে এটা করা। কারণ কত কোটি টাকা খরচ হয়েছে আপনি 2011 সালের সেন্সাসে? কয়েকশো কোটি টাকা এটার পিছনে দেওয়া হয়েছে। আমি একটা কথা বলবো, আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বিশ্ব পরিসংখ্যান দিবস। জনাব ডক্টর নুরুল ইসলাম এবং জনাব শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব শফিকুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ডাটা যে আমরা আপনারা সংগ্রহ করছেন, সেটাকে আসলে এইটাকে আরও উন্নত করবার জন্য, উন্নত ডাটা সংগ্রহের জন্য বা সমন্বিত ডাটা তৈরি করবার ক্ষেত্রে কী ধরনের আসলে উদ্যোগ নিচ্ছে সামনে, যাতে আমরা ডাটার প্রতি আরও নির্ভরশীল ডাটা পেতে পারি? তাহলে প্রথমে বর্তমানে যে প্রচলিত পদ্ধতি যেভাবে ডাটা কালেকশন করা, সেটা একটু আমি বলতে চাই যে প্রথমে আমরা ইনুমিনেটর বলি, তারা ডাটাটা কালেকশন করে লোকাল লেভেলে গিয়ে সাদা কাগজে তারা ডাটাটা কালেকশন করে এটাকে পরে আবার কম্পিউটারাইজ করে, সেখান থেকে আবার প্রসেস করে ক্লিনিং করে অনেক কিছু করে জন্য মাঝখানে একটা বড় ধরনের একটা সময় চলে যায় আমাদের। তো সেই জন্য এটাকে সময়টা কমানোর জন্য আমরা এখন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনলাইনে ডাটা কালেকশন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আমাদের পদক্ষেপ আমরা ইতিমধ্যে নিয়েছি। সেটা কেমন বলবেন? ধরুন, যে কোনো ধরনের সার্ভে কিংবা সেন্সাসে যদি আমরা কম্পিউটার ধরেন ট্যাব ইউজ করি অথবা মোবাইল ডিভাইস ইউজ করে সেখানে অনলাইনে ডাটাটা দেবে, ওখান থেকে অনলাইনে সরাসরি আমাদের সার্ভারে চলে আসবে এবং আসার পরপরই সেটাকে আমরা প্রসেস করে আমরা রিপোর্ট বের করতে পারবো। এবং এইটার জন্যই আমাদের বিভিন্ন প্রজেক্টের বিভিন্নভাবে আমরা এটা শুরু করেছি। আমরা ধারণা করছি খুব অচিরেই আমরা এই ডাটা, আমাদের টাইমটা কমে আসবে এবং অনলাইনে ডাটা দিয়ে আমরা রিপোর্ট খুব তাড়াতাড়ি আমরা প্রকাশ করতে পারবো। ডক্টর নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে ডাটার মান উন্নত করবার ক্ষেত্রে কী ধরনের পরামর্শ থাকতে পারে? ডক্টর নুরুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যেটা দরকার, যারা ডেটা কালেক্ট করবে, এই যে ইনুমারেটর, তারা প্রপারলি ট্রেন্ড হতে হবে এবং সেই সঙ্গে একটা উজ্জ্বল কথা থাকে, সেটা হলো যে মাস্ট বি ভেরি সিনসিয়ার এবং অনেস্ট। অনেস্টি একটা বড় কথা এখানে আর কি। আমি যদি ফাঁকি দিতে চাই তাহলে দিতে পারি, কিন্তু এটা করলে তো ডেটা আমার ভালো আসবে না। আমরা দেখি, তবে এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে পদক্ষেপগুলোর মধ্যে এই ট্রেনিং একটা তাদের স্টেপ, এটা যদি তারা উন্নত করতে পারে আরও, তাহলে ডেটার কোয়ালিটি ভালো হবে।
এবং সচেতনতা বৃদ্ধির জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এই ধরনের প্রোগ্রামের মধ্যে জনগণ। উনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে আমার সঙ্গে, যে প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম আমরা করতে কিন্তু পারি। ডক্টর ইসলাম, আমার কথা হচ্ছে যে আমি যদি বলি যে কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় সংবাদ করছিলাম, একটু টেলিভিশন সংবাদ করছিলাম, সেখানে আমরা জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি মানুষ সংখ্যা, বিদেশি যারা আছেন তাদের বাংলাদেশে তাদের সংখ্যা কত। সেই সংখ্যা কিন্তু আমরা কোথাও কোনো রিলায়েবল সোর্স গভর্নমেন্টের দিতে পারেননি। এই যে আমরা যখন যে ডাটাগুলো চাই, এই যে গ্যাপ থাকে, কেন এটা সমন্বিত হয় না, কেন এটা পাওয়া যায় না, কেন ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশনে ল্যান্ডপোর্ট বা এয়ারপোর্ট হোক সেখানে থাকে না এটা, যারা যাচ্ছে এবং আসছে এটা তো প্রতিদিনই হিসাবটা করা যায়। আমি প্রতিদিনই বলতে পারি এই মুহূর্তে আজকে বাংলাদেশের বিদেশি নাগরিকের সংখ্যা এত, বলতে দিতে পারি যদি প্রপার ব্যবস্থা থাকে। এই ব্যবস্থাগুলো আসলে কেন দেরি হয়? এটা কি সরকারের অদক্ষতা? দীর্ঘসূত্রিতা একটা রয়েছে যে ইমিগ্রেশন, আসলে এই দায়িত্বটা কিন্তু ইমিগ্রেশনের। এখানে কত আসলো কত গেল, তবে একটা মেকানিজম থাকতে হবে যে তারা এই রেকর্ডটা যা করবে অবশ্যই সেটা গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, এটা আমাদের ভেরিফাই করতে হবে। এটা কিন্তু আমাদের বড় গ্যাপ, যেটা আমরা বলি যখনই একটা পপুলেশন প্রজেকশন করি 2060 বা 21 সাল পর্যন্ত করব, তখন আমাদের যেটা দরকার বেস ফিগারটা কারেক্ট দরকার, এবং আরেকটি কম্পোনেন্ট দরকার, বাট যেহেতু দরকারই সেই সঙ্গে মাইগ্রেশনটা দরকার। এটা আমাদের কিন্তু এখনো রিচ না, এখনো রিচ না। যে আমরা এটা অনেক সময় এটা বলি যে এই ধরে নেওয়া হলো মাইগ্রেশন ইন অ্যান্ড আউট সমান, তার মানে নেট মাইগ্রেশন জিরো। এটা একটা বড় ইয়ে। আর একটি কথা বলে আমি এখানে আপনাকে অন্য কথায় জানতে চাচ্ছি যে ডেটা কোয়ালিটির ব্যাপারে আমাদের একটা অ্যাসেসমেন্ট, ধরেন 1971 সাল তো আমাদের সেন্সাস হয়নি, 74 সালে হয়েছে। সেই সময় আমরা দেখেছি ডেটার কোয়ালিটি, তারপরে হলো 81, তারপরে হলো 91, এখন 2011, তারপরে 21, এই 11 লাস্ট হলো, 21 হবে পরেরটা। এখন এখানে আমরা একটা ইন্ডিকেটরের মাধ্যমে দেখেছি ডেটা কোয়ালিটি কেমন। মনে করেন একটা ইন্ডেক্স আছে আমাদের ডেভেলপ করা আছে, যে 175 অর মোর হলে এটাকে ভেরি রাফ ডেটা বলে আমরা পরিগণিত করি আর কি, আমরা এটা করি। কিন্তু এখন সেটা ছিল 375, বুঝতে পেরেছি, 74 সালে, আর এখন দাঁড়াইছে 250। বুঝতে পেরেছি। জনাব শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমরা বলছিলাম যে ডাটাগুলো বিভিন্ন সরকারি সংস্থা বিভিন্নভাবে তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ডাটাগুলোর সমন্বয় হয় না। আমি বলছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে কতজন বিদেশি মানুষ অবস্থান করে, কতদিন আগে আমরা জানার চেষ্টা করছিলাম, আমরা জানি না, কোন সরকারের কোনো অথরিটি নেই বলা। এই সমস্যাটা আসলে কেন? ধন্যবাদ। যে আমি একটু বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে বিদেশি কতজন অবস্থান করে, এটার কিন্তু তথ্য আমাদের কি বলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, এটাকে সেটার সাথে পরিসংখ্যান বিভাগের একটা মানে যোগাযোগ থাকতে পারতো, আসতে পারতো কিনা। হ্যাঁ, সেটা হ্যাঁ, যদি কেউ মানে গভর্নমেন্ট যদি কাউকে দায়িত্ব দেয় পরিসংখ্যানকে, তাহলে তারা এটা তাদের কাছ থেকে নিয়ে ডাটা এটা প্রকাশ করতে পারে, অথবা কোনো যদি কোনো একটা সার্ভে মেথডে গিয়ে সেটাও করতে পারে এটাকে। এই জন্য এটা যে একেবারে নেই সেটা কিন্তু না, এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে কিন্তু তথ্য আছে। তবে রিলায়েবিলিটির প্রশ্ন আসে না, তারা কিন্তু এটাকে এটাকে কিন্তু কম্পিউটারাইজ পুরো প্রোগ্রামটা এটাকে। জনাব শফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সাথে আমরা আবার। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।